19। সকালবেলায় গোরা কাজ করিতেছিল। বিনয় খামোখা আসিয়া অত্যন্ত খাপছাড়া ভাবে কহিল, সেদিন পরেশবাবুর মেয়েদের নিয়ে আমি সার্কাস দেখতে গিয়েছিলাম। গোরা লিখিতে লিখিতেই বলিল, শুনেছি। বিনয় বিস্মিত হইয়া কহিল, তুমি কার কাছে শুনলে? গোরা, অবিনাশের কাছে, সেও সেদিন সার্কাস দেখতে গিয়েছিল। গোরা আর কিছু না বলিয়া লিখিতে লাগিল। গোরা এ খবরটা আগেই শুনিয়াছে, সেও আবার অবিনাশের কাছ হইতে শুনিয়াছে, সুতরাং তাহাতে বর্ণনা ও ব্যাখ্যার কোনো অভাব ঘটে নাই। ইহাতে তাহার চির সংস্কারবশত বিনয় মনের মধ্যে ভারী একটা সংকোচ বোধ করিল। সার্কাসে যাওয়া এবং এ কথাটা এমন করিয়া লোকসমাজে না উঠিলেই সে খুশি হইত। এমন সময় তাহার মনে পড়িয়া গেল, কাল অনেক রাত্রি অবধি না ঘুমাইয়া সে মনে মনে ললিতার সঙ্গে ঝগড়া করিয়াছে। ললিতা মনে করে সে গোরাকে ভয় করে এবং ছোট ছেলে যেমন করিয়া মাস্টারকে মানে তেমনি করিয়াই সে গোরাকে মানিয়া চলে। এমন অন্যায় করিয়াও মানুষ মানুষকে ভুল বুঝিতে পারে? গোরা বিনয় যে এক আত্মা। অসামান্যতা গুণে গোরার উপর তাহার একটা ভক্তি আছে বটে, কিন্তু তাই বলিয়া ললিতা যেরকমটা মনে করিয়াছে সেটা গোরার প্রতিও অন্যায়, বিনয়ের প্রতিও অন্যায়। বিনয় নাবালক নয় এবং গোরাও নাবালকের অছি নহে। গোরা নিঃশব্দে লিখিয়া যাইতে লাগিল, আর ললিতার মুখের সেই তীক্ষ্ণগ্র গুটি 2-3 প্রশ্ন বারবার বিনয়ের মনে পড়িল। বিনয় তাহাকে সহজে বরখাস্ত করিতে পারিল না। দেখিতে দেখিতে বিনয়ের মনে একটা বিদ্রোহ মাথা তুলিয়া উঠিল। সার্কাস দেখিতে গিয়াছি তো কি হইয়াছে? অবিনাশ কে যে সে সেই কথা লইয়া গোরার সঙ্গে আলোচনা করিতে আসে, এবং গোরাই বা কেন আমার গতিবিধি সম্বন্ধে সেই অকাল কুষ্মাণ্ডের সঙ্গে আলোচনায় যোগ দেয়? আমি কি গোরার নজরবন্দি? কাহার সঙ্গে মিশিব, কোথায় যাইব, গোরার কাছে তাহার জবাবদিহি করিতে হইবে? বন্ধুত্বের প্রতি এই যে বিষম উপদ্রব। গোরা ও অবিনাশের উপর বিনয়ের এত রাগ হইত না যদি সে নিজের ভীরুতাকে নিজের মধ্যে সহসা স্পষ্ট করিয়া উপলব্ধি না করিত। গোরার কাছে যে সে কোনো কথা ক্ষণকালের জন্য ঢাকাঢাকি করিতে বাধ্য হইয়াছে, সেজন্য সে আজ যেন মনে মনে গোরাকেই অপরাধী করিতে চেষ্টা করিতেছে। সার্কাসে যাওয়া লইয়া গোরা যদি বিনয়ের সঙ্গে দুটো ঝগড়ার কথা বলিত, তাহা হইলেও সেটাতে বন্ধুত্বের সাম্য রক্ষা হইত এবং বিনয় সান্ত্বনাও পাইত। কিন্তু গোরা যে গম্ভীর হইয়া মস্ত বিচারক সাজিয়া মৌনর দ্বারা বিনয়কে অবজ্ঞা করিবে, ইহাতে ললিতার কথার কাঁটা তাহাকে পুনঃ পুনঃ বিধিতে লাগিল। এই সময় মহিম হুঁকা হাতে ঘরের মধ্যে প্রবেশ করিলেন। ডিবা হইতে ভিজা ন্যাকড়ার আবরণ তুলিয়া একটা পান বিনয়ের হাতে দিয়া কহিলেন, বাবা বিনয়, এদিকে তো সমস্ত ঠিক, এখন তোমার খুড়ো মশাইয়ের কাছ থেকে একখানা চিঠি পেলেই যে নিশ্চিন্ত হওয়া যায়। তাকে তুমি চিঠি লিখেছ তো? এই বিবাহের তাগিদ আজ বিনয়ের কাছে অত্যন্ত খারাপ লাগিল। অথচ সে জানিত মহিমের কোনো দোষ নাই, তাহাকে কথা দেওয়া হইয়াছে, কিন্তু এই কথা দেওয়ার মধ্যে সে একটা দীনতা অনুভব করিল। আনন্দময়ী তো তাহাকে এক প্রকার বারণ করিয়াছিলেন। তাহার নিজেরও তো এই বিবাহের প্রতি কোনো আকর্ষণ ছিল না। তবে গোলেমালে ক্ষণকালের মধ্যেই এ কথাটা পাকিয়া উঠিল কি করিয়া? গোরা যে ঠিক তাড়া লাগাইয়াছিল তাহা তো বলা যায় না। বিনয় যদি একটু মনের সঙ্গে আপত্তি করিত, তাহা হইলেও যে গোরা পীড়াপিড়ি করিত তাহাও নহে। কিন্তু তবু সেই তবুটুকুর উপরেই ললিতার খোঁচা আসিয়া বিঁধিতে লাগিল। সেদিনকার কোনো বিশেষ ঘটনা নহে, কিন্তু অনেক দিনের প্রভুত্ব ইহার পশ্চাতে আছে। বিনয় নিতান্তই কেবল ভালোবাসিয়া এবং একান্ত ভালো মানুষই বশত গোরার আধিপত্য অনায়াসে সহ্য করিতে অভ্যস্ত হইয়াছে। সেই জন্যই এই প্রভুত্বের সম্বন্ধই বন্ধুত্বের মাথার উপর চড়িয়া বসিয়াছে। এতদিন বিনয় ইহা অনুভব করে নাই, কিন্তু আর তো ইহাকে অস্বীকার করা চলে না। তবে শশীমুখীকে কি বিবাহ করিতেই হইবে? বিনয় কহিল, না, খুড়োমশাইকে এখনো চিঠি লেখা হয়নি। মহিম কহিলেন, ওটা আমারই ভুল হয়েছে। এ চিঠি তো তোমার লিখবার কথাও নয়, ও আমিই লিখব। তার পুরো নামটা কি বলো তো বাবা? বিনয় কহিল, আপনি ব্যস্ত হচ্ছেন কেন? আশ্বিন কার্তিকে তো বিবাহ হতেই পারবে না। এক অঘ্রাণ মাস, কিন্তু তাতেও গোল আছে।
আমাদের পরিবারের ইতিহাসে বহু পূর্বে অঘ্রাণ মাসে কবে কার কি দুর্ঘটনা ঘটেছিল সেই অবধি আমাদের বংশে অঘ্রাণে বিবাহ প্রভৃতি সমস্ত রকম শুভকর্ম বন্ধ আছে। মহিম হুঁকোটা ঘরের দেয়ালে ঠেস রাখিয়া কহিলেন, বিনয়, তোমরা যদি এ সমস্ত মানবে তবে লেখাপড়া শেখাটা কি কেবল পড়া মুখস্থ করে মরা? একে তো পোড়া দেশে শুভদিন খুঁজেই পাওয়া যায় না, তারপরে আবার ঘরে ঘরে প্রাইভেট পাজি খুঁজে বসলে কাজকর্ম চলবে কি করে? বিনয় কহিল, তা আপনি ভাদ্র আশ্বিন মাসই বা মানেন কেন? মহিম কহিলেন, আমি মানি বুঝি, কোনো কালেই না। কি করব বাবা, এ মুলুকে ভগবানকে না মানলেও বেশ চলে যায়, কিন্তু ভাদ্র আশ্বিন শনি বৃহস্পতি তিথি নক্ষত্র না মানলে যে ঘরে কোনো মতে টিকতে দেয় না। আবার তাও বলি, মানিনে বলছি বটে, কিন্তু কাজ করবার বেলা দিনক্ষণের অন্যথা হলেই মনটা অপ্রসন্ন হয়ে ওঠে। দেশের হাওয়ায় যেমন ম্যালেরিয়া হয় তেমনি ভয়ও হয়, ওটা আর কাটিয়ে উঠতে পারলুম না। বিনয়, সে আমাদের বংশে অঘ্রাণের ভয়টাও কাটবে না, অন্তত খুড়িমা কিছুতেই রাজি হবেন না। এমনি করিয়া সেদিনকার মতো বিনয় কোনো মতে কথাটা চাপা দিয়া রাখিল। বিনয়ের কথার সুর শুনিয়া গোরা বুঝিল বিনয়ের মধ্যে একটা দ্বিধা উপস্থিত হইয়াছে। কিছুদিন হইতেই বিনয়ের দেখাই পাওয়া যাইতেছিল না। গোরা বুঝিয়াছিল বিনয় পরেশবাবুর বাড়ি পূর্বের চেয়ে আরো ঘন ঘন যাতায়াত আরম্ভ করিয়াছে। তাহার পরে আজ এই বিবাহের প্রস্তাবে পাশ কাটাইবার চেষ্টায় গোরার মনে খটকা বাঁধিল। সাপ যেমন কাহাকেও গিলিতে আরম্ভ করিলে তাহাকে কোনো মতেই ছাড়িতে পারে না, গোরা তেমনি তাহার কোনো সংকল্প ছাড়িয়া দিতে বা তাহার একটু আধটু বাদ দিতে একেবারে অক্ষম বলিলেই হয়। অপরপক্ষ হইতে কোনো বাধা অথবা শৈথিল্য উপস্থিত হইলে তাহার জেদ আরো চড়িয়া উঠিতে থাকে। দ্বিধাগ্রস্ত বিনয়কে সবলে ধরিয়া রাখিবার জন্য গোরার সমস্ত অন্তঃকরণ উদ্যত হইয়া উঠিল। গোরা তাহার লেখা ছাড়িয়া মুখ তুলিয়া বহিল, বিনয়, একবার যখন তুমি দাদাকে কথা দিয়েছ তখন কেন ওকে অনিশ্চিতের মধ্যে রেখে মিথ্যে কষ্ট দিচ্ছ? বিনয় হঠাৎ অসহিষ্ণু হইয়া বলিয়া উঠিল, আমি কথা দিয়েছি না তাড়াতাড়ি আমার কাছ থেকে কথা কেড়ে নেওয়া হয়েছে? গোরা বিনয়ের এই আকস্মাৎ বিদ্রোহের লক্ষণ দেখিয়া বিস্মিত এবং কঠিন হইয়া উঠিল। কহিল, কথা কে কেড়ে নিয়েছিল? বিনয় কহিল, তুমি। গোরা, আমি? তোমার সঙ্গে এ সম্বন্ধে আমার ৫-৭টার বেশি কথাই হয়নি, তাকে বলে কথা কেড়ে নেওয়া? বস্তুত বিনয়ের পক্ষে স্পষ্ট প্রমাণ কিছুই ছিল না। গোরা যাহা বলিতেছে তাহা সত্য, কথা অল্পই হইয়াছিল এবং তাহার মধ্যে এমন কিছু বেশি তাগিদ ছিল না যাহাকে পীড়াপিড়ি বলা চলে। তবুও একথা সত্য, গোরাই বিনয়ের কাছ হইতে তাহার সম্মতি যেন লুট করিয়া লইয়াছিল। যে কথার বাহ্য প্রমাণ অল্প, সেই অভিযোগ সম্বন্ধে মানুষের ক্ষোভও কিছু বেশি হইয়া থাকে। তাই বিনয় কিছু অসঙ্গত রাগের সুরে বলিল, কেড়ে নিতে বেশি কথার দরকার করে না। গোরা টেবিল ছাড়িয়া দাঁড়াইয়া কহিল, নাও, তোমার কথা ফিরিয়ে দাও। তোমার কাছ থেকে ভিক্ষে করেই নেব না দস্যুবৃত্তি করেই নেব? এত বড় মহামূল্য কথা এটা নয়। পাশের ঘরেই মহিম ছিলেন। গোরা বজ্রস্বরে তাহাকে ডাকিল, দাদা। মহিম শশব্যস্ত হইয়া ঘরে আসিতেই গোরা কহিল, দাদা, আমি তোমাকে গোড়াতেই বলিনি যে শশীমুখীর সঙ্গে বিনয়ের বিবাহ হতে পারে না? আমার তাতে মত নেই। মহিম, হ্যাঁ, নিশ্চয়ই বলেছিলে। তুমি ছাড়া এমন কথা আর কেউ বলতেও পারত না। অন্য কোনো ভাই হলে ভাইজির বিবাহ প্রস্তাবে প্রথম থেকেই উৎসাহ প্রকাশ করত। গোরা, তুমি কেন আমাকে দিয়ে বিনয়ের কাছে অনুরোধ করালে? মহিম, মনে করেছিলুম তাতে কাজ পাওয়া যাবে, আর কোনো কারণ নেই। গোরা মুখ লাল করিয়া কহিল, আমি এসবের মধ্যে নেই। বিবাহের ঘটকারি করা আমার ব্যবসা নয়, আমার অন্য কাজ আছে। এই বলিয়া গোরা ঘর হইতে বাহির হইয়া গেল। হতবুদ্ধি মহিম বিনয়কে এ সম্বন্ধে কোনো প্রশ্ন করিবার পূর্বেই সেও একেবারে রাস্তায় বাহির হইয়া পড়িল। মহিম দেওয়ালের কোণ হইতে হুঁকাটা তুলিয়া লইয়া চুপ করিয়া বসিয়া টান দিতে লাগিলেন। গোরার সঙ্গে বিনয়ের ইতিপূর্বে অনেকদিন অনেক ঝগড়া হইয়া গিয়াছে, কিন্তু এমন আকস্মিক প্রচণ্ড অগ্নুৎপাতের মতো ব্যাপার আর কখনো হয় নাই। বিনয় নিজের কৃতকর্মে প্রথমটা স্তম্ভিত হইয়া গেল। তাহার পর বাড়ি গিয়া তাহার বুকের মধ্যে শেল বিঁধিতে লাগিল। এই ক্ষণকালের মধ্যেই গোরাকে যে সে কত বড় একটা আঘাত দিয়াছে তাহা মনে করিয়া তাহার আহারে বিশ্রামে রুচি রহিল না। বিশেষত
এ ঘটনায় গোরাকে দোষী করা যে নিতান্তই অদ্ভুত ও অসঙ্গত হইয়াছে, ইহাই তাহাকে দগ্ধ করিতে লাগিল। সে বারবার বলিল, অন্যায় অন্যায় অন্যায়। বেলা 2টার সময় আনন্দময়ী যখন সবে আহার করিয়া সেলাই লইয়া বসিয়াছেন, এমন সময় বিনয় আসিয়া তাহার কাছে বসিল। আজ সকালবেলাকার কতকটা খবর তিনি মহিমের কাছ হইতে পাইয়াছিলেন। আহারের সময় গোরার মুখ দেখিয়াও তিনি বুঝিয়াছিলেন একটা ঝড় হইয়া গেছে। বিনয় আসিয়াই কহিল, মা, আমি অন্যায় করেছি। শশীমুখীর সঙ্গে বিবাহের কথা নিয়ে আমি আজ সকালে গোরাকে যা বলেছি তার কোনো মানে নেই। আনন্দময়ী কহিলেন, তা হোক বিনয়, মনের মধ্যে কোনো একটা ব্যথা চাপতে গেলে ওই রকম করেই বেরিয়ে পড়ে। ও ভালোই হয়েছে। এ ঝগড়ার কথা 2 দিন পরে তুমিও ভুলে যাবে, গোরাও ভুলে যাবে। বিনয়, কিন্তু মা, শশীমুখীর সঙ্গে আমার বিবাহে কোনো আপত্তি নেই, সেই কথা আমি তোমাকে জানাতে এসেছি। আনন্দময়ী, বাছা, তাড়াতাড়ি ঝগড়া মেটাবার চেষ্টা করতে গিয়ে আবার একটা ঝঞ্ঝাটে পড়ো না। বিবাহটা চিরকালের জিনিস, ঝগড়া 2 দিনের। বিনয় কোনো মতেই শুনিল না। সে এ প্রস্তাব লইয়া এখনই গোরার কাছে যাইতে পারিল না। মহিমকে গিয়া জানাইল, বিবাহের প্রস্তাবে কোনো বাধাবিঘ্ন নাই, মাঘ মাসেই কার্য সম্পন্ন হইবে। খুড়ামশায়ের যাহাতে কোনো অমত না হয়, সে ভার বিনয় নিজেই লইবে। মহিম কহিলেন, পানপত্রটা হয়ে যাক না। বিনয় কহিল, তা বেশ, সেটা গোরার সঙ্গে পরামর্শ করেই করবেন। মহিম ব্যস্ত হইয়া কহিলেন, আবার গোরার সঙ্গে পরামর্শ? বিনয় কহিল, না, তা না হলে চলবে না। মহিম কহিল, না যদি চলে তাহলে তো কথাই নেই, কিন্তু বলিয়া একটা পান লইয়া মুখে পড়িলেন। 20। মহিম সেদিন গোরাকে কিছু না বলিয়া তাহার পরের দিন তাহার ঘরে গেলেন। তিনি মনে করিয়াছিলেন গোরাকে পুনর্বার রাজি করাইতে বিস্তর লড়ালড়ি করিতে হইবে। কিন্তু তিনি যেই আসিয়া বলিলেন যে বিনয় কাল বিকালে আসিয়া বিবাহ সম্বন্ধে পাকা কথা দিয়া গেছে ও পানপত্র সম্বন্ধে গোরার পরামর্শ জিজ্ঞাসা করিতে বলিয়াছে, গোরা তখনই নিজের সম্মতি প্রকাশ করিয়া বলিল, বেশ তো, পানপত্র হয়ে যাক না। মহিম আশ্চর্য হইয়া কহিলেন, এখন তো বলছো বেশ তো, এরপরে আবার বাগড়া দেবে না তো? গোরা কহিল, আমি তো বাধা দিয়ে বাগড়া দিইনি, অনুরোধ করেই বাগড়া দিয়েছি। মহিম, অতএব তোমার কাছে আমার মিনতি এই যে তুমি বাধাও দিও না, অনুরোধও করো না। কুরুপক্ষে নারায়ণী সেনাতেও আমার কাজ নেই, আবার পাণ্ডব পক্ষে নারায়ণেও আমার দরকার দেখিনি। আমি একলা যা পারি সেই ভালো। ভুল করেছিলুম, তোমার সহায়তাও যে এমন বিপরীত তা আমি পূর্বে জানতুম না। যা হোক, কাজটা হয়, এটাতে তোমার ইচ্ছা আছে তো? গোরা, হ্যাঁ, ইচ্ছা আছে। মহিম, তাহলে ইচ্ছাই থাক, কিন্তু চেষ্টায় কাজ নেই। গোরা রাগ করে বটে, এবং রাগের মুখে সবই করিতে পারে, সেটাও সত্য, কিন্তু সেই রাগকে পোষণ করিয়া নিজের সংকল্প নষ্ট করা তাহার স্বভাব নয়। বিনয়কে যেমন করিয়া হোক সে বাঁধিতে চায়। এখন অভিমানের সময় নহে। গতকল্যকার ঝগড়ার প্রতিক্রিয়ার দ্বারাতেই যে বিবাহের কথাটা পাকা হইল, বিনয়ের বিদ্রোহই যে বিনয়ের বন্ধনকে দৃঢ় করিল, সে কথা মনে করিয়া গোরা কালিকার ঘটনায় মনে মনে খুশি হইল। বিনয়ের সঙ্গে তাহাদের চিরন্তন স্বাভাবিক সম্বন্ধ স্থাপন করিতে গোরা কিছুমাত্র বিলম্ব করিল না। কিন্তু এবার দুজনকার মাঝখানে তাহাদের একান্ত সহজ ভাবের একটুখানি ব্যতিক্রম ঘটিল। গোরা এবার বুঝিয়াছে দূর হইতে বিনয়কে টানিয়া রাখা শক্ত হইবে। বিপদের ক্ষেত্র যেখানে, সেইখানেই পাহারা দেওয়া চাই। গোরা মনে মনে ভাবিল, আমি যদি পরেশবাবুর বাড়িতে সর্বদা যাতায়াত রাখি, তাহা হইলে বিনয়কে ঠিক গণ্ডির মধ্যে ধরিয়া রাখিতে পারিব। সেই দিনই, অর্থাৎ ঝগড়ার পরদিন অপরাহ্নে গোরা বিনয়ের বাসায় আসিয়া উপস্থিত হইল। আজই গোরা আসিবে বিনয় কোনো মতেই এমন আশা করে নাই। সেই জন্য সে মনে মনে যেমন খুশি তেমনি আশ্চর্য হইয়া উঠিল। আরো আশ্চর্যের বিষয়, গোরা পরেশবাবুর মেয়েদের কথাই পারিল, অথচ তাহার মধ্যে কিছুমাত্র বিরূপতা ছিল না। এই আলোচনায় বিনয়কে উত্তেজিত করিয়া তুলিতে বেশি চেষ্টার প্রয়োজন করে না। সুচরিতার সঙ্গে বিনয় যে সকল কথার আলোচনা করিয়াছে, তাহা আজ সে বিস্তারিত করিয়া গোরাকে বলিতে লাগিল। সুচরিতা যে বিশেষ আগ্রহের সহিত এ সকল প্রসঙ্গ আপনি উত্থাপিত করে, এবং যতই তর্ক করুক না কেন, মনের অলক্ষ্য দেশে
সে যে ক্রমশই অল্প অল্প করিয়া সায় দিতেছে এ কথা জানাইয়া গোরাকে বিনয় উৎসাহিত করিবার চেষ্টা করিল। বিনয় গল্প করিতে করিতে কহিল, নন্দর মা ভূতের ওঝা এনে নন্দকে কি করে মেরে ফেলেছে এবং তাই নিয়ে তোমার সঙ্গে আমার কি কথা হয়েছিল তাই যখন বলছিলুম তখন তিনি বললেন, আপনারা মনে করেন ঘরের মধ্যে আবদ্ধ করে মেয়েদের রাঁধতে বাড়তে আর ঘর নিকটে দিলেই তাদের সমস্ত কর্তব্য হয়ে গেল। একদিকে এমনি করে তাদের বুদ্ধিশুদ্ধি সমস্ত খাটো করে রেখে দেবেন, তারপরে যখন তারা ভূতের ওঝা ডাকে তখন আপনারা রাগ করতে ছাড়বেন না। যাদের পক্ষে দুটি একটি পরিবারের মধ্যেই সমস্ত বিশ্বজগৎ, তারা কখনোই সম্পূর্ণ মানুষ হতে পারে না, এবং তারা মানুষ না হলেই পুরুষের সমস্ত বড় কাজকে নষ্ট করে অসম্পূর্ণ করে পুরুষকে তারা নিচের দিকে ভারাক্রান্ত করে নিজেদের দুর্গতির শোধ তুলবেই। নন্দর মাকে আপনারা এমন করে গড়েছেন এবং এমন জায়গায় ঘিরে রেখেছেন যে আজ প্রাণের দায়ও আপনারা যদি তাকে সুবুদ্ধি দিতে চান তো সেখানে গিয়ে পৌঁছবেই না। আমি এ নিয়ে তর্ক করার অনেক চেষ্টা করেছি, কিন্তু সত্য বলছি গোরা, মনে মনে তার সঙ্গে মতের মিল হওয়াতে আমি জোরের সঙ্গে তর্ক করতে পারিনি। তার সঙ্গে তবু তর্ক চলে, কিন্তু ললিতার সঙ্গে তর্ক করতে আমার সাহস হয় না। ললিতা যখন ভ্রু তুলে বললেন, আপনারা মনে করেন জগতের কাজ আপনারাই করবেন আর আপনাদের কাজ আমরা করব, সেটি হবার জো নেই। জগতের কাজ হয় আমরাও চালাবো, নয় আমরা বোঝা হয়ে থাকব। আমরা যদি বোঝা হই তখন রাগ করে বলবেন পথে নারী বিবর্জিতা, কিন্তু নারীকেও যদি চলতে দেন তাহলে পথেই হোক আর ঘরেই হোক নারীকে বিবর্জন করার দরকার হয় না। তখন আমি আর কোনো উত্তর না করে চুপ করে রইলুম। ললিতা সহজে কথা কন না, কিন্তু যখন কন তখন খুব সাবধানে উত্তর দিতে হয়। যাই বলো গোরা, আমারও মনে খুব বিশ্বাস হয়েছে যে আমাদের মেয়েরা যদি চীন রমণীদের পায়ের মতো সংকুচিত হয়ে থাকে তাহলে আমাদের কোনো কাজ এগোবে না। গোরা, মেয়েদের শিক্ষা দেওয়া হবে না এমন কথা তো আমি কোনোদিন বলিনি। বিনয়, চারুপাঠ তৃতীয় ভাগ পড়ালেই বুঝি শিক্ষা দেওয়া হয়? গোরা, আচ্ছা, এবার থেকে বিনয়বোধ প্রথম ভাগ ধরানো যাবে। সেদিন দুই বন্ধুতে ঘুরিয়া ফিরিয়া কেবলই পরেশবাবুর মেয়েদের কথা হইতে হইতে রাত হইয়া গেল। গোরা একলা বাড়ি ফিরিবার পথে ওই সকল কথাই মনের মধ্যে নাড়াচাড়া করিতে লাগিল, এবং ঘরে আসিয়া বিছানায় শুইয়া যতক্ষণ ঘুম না আসিল পরেশবাবুর মেয়েদের কথা মন হইতে তাড়াইতে পারিল না। গোরার জীবনে এই উপসর্গ কোনোদিনই ছিল না। মেয়েদের কথা সে কোনোদিন চিন্তা মাত্রই করে নাই। জগৎ ব্যাপারে এটাও যে একটা কথার মধ্যে, এবার বিনয় তাহা প্রমাণ করিয়া দিল। ইহাকে উড়াইয়া দিলে চলিবে না, ইহার সঙ্গে হয় আপোষ নয় লড়াই করিতে হইবে। পরদিন বিনয় যখন গোরাকে কহিল, পরেশবাবুর বাড়িতে একবার চলোই না, অনেকদিন যাওনি, তিনি তোমার কথা প্রায়ই জিজ্ঞেস করেন, তখন গোরা বিনা আপত্তিতে রাজি হইল। শুধু রাজি হওয়া নহে, তাহার মনের মধ্যে পূর্বের মতো নিরুৎসুক ভাব ছিল না। প্রথমে সুচরিতা ও পরেশবাবুর কন্যাদের অস্তিত্ব সম্পর্কে গোরা সম্পূর্ণ উদাসীন ছিল। তাহার পরে তার মধ্যে অবজ্ঞাপূর্ণ বিরুদ্ধভাব জন্মেছিল। এখন তাহার মধ্যে একটা কৌতূহলের উদ্রেক হইয়াছে। বিনয়ের চিত্তকে কিসে যে এত করিয়া আকর্ষণ করিতেছে তাহা জানিবার জন্য তাহার মনে একটা বিশেষ আগ্রহ জন্মিয়াছে। উভয় যখন পরেশবাবুর বাড়ি গিয়া পৌঁছিল তখন সন্ধ্যা হইয়াছে। দোতলার ঘরে একটা তেলের শেদ জ্বালাইয়া হারান তাহার একটা ইংরেজি লেখা পরেশবাবুকে শুনাইতেছিলেন। এ স্থলে পরেশবাবু বস্তুত উপলক্ষ মাত্র ছিলেন, সুচরিতাকে শোনানোই তাহার উদ্দেশ্য ছিল। সুচরিতা টেবিলের দূর প্রান্তে চোখের উপর হইতে আলো আড়াল করিবার জন্য মুখের সামনে একটা তালপাতার পাখা তুলিয়া ধরিয়া চুপ করিয়া বসিয়াছিল। সে আপন স্বাভাবিক বাধ্যতাবশত প্রবন্ধটি শুনিবার জন্য বিশেষ চেষ্টা করিতেছিল, কিন্তু থাকিয়া থাকিয়া তাহার মন কেবলই অন্যদিকে যাইতেছিল। এমন সময় চাকর আসিয়া যখন গোরা ও বিনয়ের আগমন সংবাদ জ্ঞাপন করিল তখন সুচরিতা হঠাৎ চমকিয়া উঠিল। সে চৌকি হইতে চলিয়া যাইবার উপক্রম করিতেই পরেশবাবু বলিলেন, রাধে, যাচ্ছ কোথায়? আর কেউ নয়, আমাদের বিনয় আর গৌর এসেছে। সুচরিতা সংকুচিত হইয়া আবার বসিল। হারানের সুদীর্ঘ ইংরেজি রচনা পাঠে ভঙ্গ ঘটাতে সুচরিতার আরামবোধ হইল। গোরা আসিয়াছে শুনিয়া তাহার মনে যে একটা উত্তেজনা হয় নাই তাহাও নহে, কিন্তু হারানবাবুর সম্মুখে গোরার আগমনে
তাহার মনের মধ্যে ভারী একটা অস্বস্তি এবং সংকোচ বোধ হইতে লাগিল। দুজনে পাছে বিরোধ বাঁধে এই মনে করিয়া, অথবা কি যে তাহার কারণ তাহা বলা শক্ত। গৌরের নাম শুনিয়াই হারানবাবুর মনের ভিতরটা একেবারে বিমুখ হইয়া উঠিল। গৌরের নমস্কারে কোনো মতে প্রতি নমস্কার করিয়া তিনি গম্ভীর হইয়া বসিয়া রহিলেন। হারানকে দেখিবা মাত্র গোরার সংগ্রাম করিবার প্রবৃত্তি সশস্ত্রে উদ্যত হইয়া উঠিল। বরদা সুন্দরী তাহার 3 মেয়েকে লইয়া নিমন্ত্রণে গিয়েছিলেন। কথা ছিল সন্ধ্যার সময় পরেশবাবু গিয়া তাহাদিগকে ফিরাইয়া আনিবেন। পরেশবাবুর যাইবার সময় হইয়াছে। এমন সময় গোরা ও বিনয় আসিয়া পড়াতে তাহার বাধা পড়িল। কিন্তু আর বিলম্ব করা উচিত হইবে না জানিয়া তিনি হারান ও সুচরিতাকে কানে কানে বলিয়া গেলেন, তোমরা এদের নিয়ে একটু বসো, আমি যত শীঘ্র পারি ফিরে আসছি। দেখিতে দেখিতে গোরা এবং হারানবাবুর মধ্যে তুমুল তর্ক বাঁধিয়া গেল। যে প্রসঙ্গ লইয়া তর্ক তাহা এই, কলিকাতার অনতিদূরবর্তী কোন জেলার ম্যাজিস্ট্রেট ব্রাউনলো সাহেবের সহিত ঢাকায় থাকিতে পরেশবাবুদের আলাপ হইয়াছিল। পরেশবাবুর স্ত্রী কন্যারা অন্তঃপুর হইতে বাহির হইতেন বলিয়া সাহেব এবং তাহার স্ত্রী ইহাদিগকে বিশেষ খাতির করিতেন। সাহেব তাহার জন্মদিনে প্রতি বৎসরে কৃষি প্রদর্শনী মেলা করিয়া থাকেন। এবারে বরদা সুন্দরী ব্রাউনলো সাহেবের স্ত্রীর সহিত দেখা করিবার সময় ইংরেজি কাব্য সাহিত্য প্রভৃতিতে নিজের কন্যাদের বিশেষ পারদর্শিতার কথা উত্থাপন করাতে মেম সাহেব সহসা কহিলেন, এবারের মেলায় লেফটেন্যান্ট গভর্নর সস্ত্রীক আসবেন। আপনার মেয়েরা যদি তাহাদের সম্মুখে একটা ছোটখাটো ইংরেজি কাব্যনাট্য অভিনয় করেন তো বড় ভালো হয়। এই প্রস্তাবে বরদা সুন্দরী অত্যন্ত উৎসাহিত হইয়া উঠিলেন। আজ তিনি মেয়েদের রিহার্সাল দেওয়াইবার জন্যই কোনো বন্ধুর বাড়িতে লইয়া গিয়াছেন। এই মেলায় গোরার উপস্থিত থাকা সম্ভবপর হইবে কিনা জিজ্ঞাসা করায় গোরা কিছু অনাবশ্যক উগ্রতার সঙ্গে বলিয়াছিল না। এই প্রসঙ্গে এদেশে ইংরেজ বাঙালির সম্বন্ধ ও পরস্পর সামাজিক সম্মিলনের বাধা লইয়া দুই তরফে তীব্র বিতণ্ডা উপস্থিত হইল। হারান কহিলেন, বাঙালিরই দোষ, আমাদের এত কুসংস্কার ও কুপ্রথা যে আমরা ইংরেজদের সঙ্গে মেলবার যোগ্যই নই। গোরা কহিল, যদি তাই সত্য হয় তবে সেই অযোগ্যতা সত্ত্বেও ইংরেজের সঙ্গে মেলবার জন্য লালায়িত হয়ে বেড়ানো আমাদের পক্ষে লজ্জাকর। হারান কহিলেন, কিন্তু যারা যোগ্য হয়েছেন তারা ইংরেজদের কাছে যথেষ্ট সমাদর পেয়ে থাকেন, যেমন এরা সকলে। গোরা, একজনের সমাদরের দ্বারা অন্য সকলের অনাদরটা যেখানে বেশি করে ফুটে ওঠে সেখানে এরকম সমাদরকে আমি অপমান বলে গণ্য করি। দেখিতে দেখিতে হারানবাবু অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিলেন এবং গোরা তাহাকে রহিয়া রহিয়া বাক্যশেলে বিদ্ধ করিতে লাগিল। দুই পক্ষে এইরূপে যখন তর্ক চলিতেছে, সুচরিতা টেবিলের প্রান্তে বসিয়া পাখার আড়াল হইতে গোরাকে এক দৃষ্টিতে লক্ষ্য করিয়া দেখিতেছিল। কি কথা হইতেছে তাহা তাহার কানে আসিতেছিল বটে, কিন্তু তাহাতে তাহার মন ছিল না। সুচরিতা যে গোরাকে অনিমেষ নেত্রে দেখিতেছে সে সম্বন্ধে তাহার নিজের যদি চেতনা থাকিত তবে সে লজ্জিত হইত, কিন্তু সে যেন আত্মবিস্মৃত হইয়াই গোরাকে নিরীক্ষণ করিতেছিল। গোরা তাহার বলিষ্ঠ দুই বাহু টেবিলের উপর রাখিয়া সম্মুখে ঝুঁকিয়া বসিয়াছিল। তাহার প্রশস্ত শুভ্র ললাটের উপর বাতির আলো পড়িয়াছে। তাহার মুখে কখনো অবজ্ঞার হাস্য, কখনো বা ঘৃণার ভ্রুকুটি তরঙ্গিত হইয়া উঠিতেছে। তাহার মুখের প্রত্যেক ভাবলীলায় একটা আত্মমর্যাদার গৌরব লক্ষিত হইতেছে। সে যাহা বলিতেছে তাহা যে কেবলমাত্র সাময়িক বিতর্ক বা আক্ষেপের কথা নহে, প্রত্যেক কথা যে তাহার অনেক দিনের চিন্তা এবং ব্যবহারের দ্বারা নিঃসন্দিগ্ধ রূপে গঠিত হইয়া উঠিয়াছে, এবং তাহার মনের মধ্যে যে কোনো প্রকার দ্বিধা দুর্বলতা বা আকস্মিকতা নাই, তাহা কেবল তাহার কণ্ঠস্বরে নহে, তাহার মুখে এবং তাহার সমস্ত শরীরেই যেন সুদৃঢ়ভাবে প্রকাশ পাইতেছে। সুচরিতা তাহাকে বিস্মিত হইয়া দেখিতে লাগিল। সুচরিতা তাহার জীবনে এতদিন পরে এই প্রথম একজন একটি বিশেষ মানুষ, একটি বিশেষ পুরুষ বলিয়া যেন দেখিতে পাইল। তাহাকে আর 10 জনের সঙ্গে মিলাইয়া দেখিতে পারিল না।
এই গোরার বিরুদ্ধে দাঁড়াইয়া হারানবাবু অকিঞ্চিৎকর হইয়া পড়িলেন। তাহার শরীরের এবং মুখের আকৃতি, তাহার হাব ভাব ভঙ্গি, এমনকি তাহার জামা এবং চাদরখানা পর্যন্ত যেন তাহাকে ব্যঙ্গ করিতে লাগিল। এতদিন বারংবার বিনয়ের সঙ্গে গোরার সম্বন্ধে আলোচনা করিয়া সুচরিতা গোরাকে একটা বিশেষ দলের, একটা বিশেষ মতের অসামান্য লোক বলিয়া মনে করিয়াছিল। তাহার দ্বারা দেশের কোনো একটা বিশেষ মঙ্গল উদ্দেশ্য সাধিত হইতে পারে এইমাত্র সে কল্পনা করিয়াছিল। আজ সুচরিতা তাহার মুখের দিকে এক মনে চাহিতে চাহিতে সমস্ত দল, সমস্ত মত, সমস্ত উদ্দেশ্য হইতে পৃথক করিয়া গোরাকে কেবল গোরা বলিয়াই যেন দেখিতে লাগিল। চাঁদকে সমুদ্র যেমন সমস্ত প্রয়োজন, সমস্ত ব্যবহারের অতীত করিয়া দেখিয়াই অকারণে উদ্বেল হইয়া উঠিতে থাকে, সুচরিতার অন্তঃকরণ আজ তেমনি সমস্ত ভুলিয়া তাহার সমস্ত বুদ্ধি ও সংস্কার, তাহার সমস্ত জীবনকে অতিক্রম করিয়া যেন চতুর্দিকে উচ্ছ্বসিত হইয়া উঠিতে লাগিল। মানুষ কি, মানুষের আত্মা কি, সুচরিতা এই তাহা প্রথম দেখিতে পাইল, এবং এই অপূর্ব অনুভূতিতে সে নিজের অস্তিত্ব একেবারে বিস্মৃত হইয়া গেল। হারানবাবু সুচরিতার এই তদ্গত ভাব লক্ষ্য করিয়াছিলেন। তাহাতে তাহার তর্কের যুক্তিগুলি জোর পাইতেছিল না। অবশেষে একসময় নিতান্ত অধীর হইয়া তিনি আসন ছাড়িয়া উঠিয়া পড়িলেন এবং সুচরিতাকে নিতান্ত আত্মীয়ের মতো ডাকিয়া কহিলেন, সুচরিতা, একবার এ ঘরে এসো, তোমার সঙ্গে আমার একটা কথা আছে। সুচরিতা একেবারে চমকিয়া উঠিল, তাহাকে কে যেন মারিল। হারানবাবুর সহিত তাহার যেরূপ সম্বন্ধ, তাহাতে তিনি যে কখনো তাহাকে এরূপ আহ্বান করিতে পারেন না তাহা নহে। অন্য সময় হইলে সে কিছুই মনে করিত না, কিন্তু আজ গোরা ও বিনয়ের সম্মুখে সে নিজেকে অপমানিত বোধ করিল। বিশেষত গোরা তাহার মুখের দিকে এমন একরকম ভাবে চাহিল যে সে হারানবাবুকে ক্ষমা করিতে পারিল না। প্রথমটা সে যেন কিছুই শুনিতে পায় নাই, এমনি ভাবে চুপ করিয়া বসিয়া রহিল। হারানবাবু তখন কণ্ঠস্বরে একটু বিরক্তি প্রকাশ করিয়া কহিলেন, শুনছ সুচরিতা, আমার একটা কথা আছে, একবার এ ঘরে আসতে হবে। সুচরিতা তাহার মুখের দিকে না তাকাইয়াই কহিল, এখন থাক, বাবা আসুন, তারপরে হবে। বিনয় উঠিয়া কহিল, আমরা না হয় যাচ্ছি। সুচরিতা তাড়াতাড়ি কহিল, না বিনয়বাবু, উঠবেন না, বাবা আপনাদের থাকতে বলেছেন, তিনি এলেন বলে। তাহার কণ্ঠস্বরে একটা ব্যাকুল অনুনয়ের ভাব প্রকাশ পাইল। হরিণীকে যেন ব্যাধের হাতে ফেলিয়া যাইবার প্রস্তাব হইয়াছিল। আমি আর থাকতে পারছি না, আমি তবে চললুম বলিয়া হারানবাবু দ্রুত পদে ঘর হইতে চলিয়া গেলেন। রাগের মাথায় বাহির হইয়া আসিয়া পরক্ষণেই তাহার অনুতাপ হইতে লাগিল, কিন্তু তখন ফিরিবার আর কোনো উপলক্ষ খুঁজিয়া পাইলেন না। হারানবাবু চলিয়া গেলে সুচরিতা একটা কোন সুগভীর লজ্জায় মুখ যখন রক্তিম ও নত করিয়া বসিয়াছিল, কি করিবে কি বলিবে কিছুই ভাবিয়া পাইতেছিল না, সেই সময় গোরা তাহার মুখের দিকে ভালো করে চাহিয়া লইবার অবকাশ পাইয়াছিল। গোরা শিক্ষিত মেয়েদের মধ্যে যে ঔদ্ধত্য, যে প্রগল্ভতা কল্পনা করিয়া রাখিয়াছিল, সুচরিতার মুখশ্রীতে তাহার আভাস মাত্র কোথায়? তাহার মুখে বুদ্ধির একটা উজ্জ্বলতা নিঃসন্দেহে প্রকাশ পাইতেছিল, কিন্তু নম্রতা ও লজ্জার দ্বারা তাহা কি সুন্দর কোমল হইয়া আজ দেখা দিয়াছে। মুখের ডৌলটি কি সুকুমার, ভ্রুযুগলের উপর ললাটটি যেন শরতের আকাশখণ্ডের মতো নির্মল ও স্বচ্ছ। ঠোঁট দুটি চুপ করিয়া আছে, কিন্তু অনুচ্চারিত কথার মাধুর্য সেই দুটি ঠোঁটের মাঝখানে যেন কোমল একটি কুঁড়ির মতো রহিয়াছে। নবীনা রমণীর বেশভূষার প্রতি গোরা পূর্বে কোনোদিন ভালো করিয়া চাহিয়া দেখে নাই, এবং না দেখিয়াই সে সমস্তের প্রতি তাহার একটা ধিক্কার ভাব ছিল। আজ সুচরিতার দেহে তাহার নতুন ধরনের শাড়ি পরার ভঙ্গি তাহার একটু বিশেষভাবে ভালো লাগিল। সুচরিতার একটি হাত টেবিলের উপর ছিল, তাহার জামার আস্তিনের কুঞ্চিত প্রান্ত হইতে সেই হাতখানি আজ গোরার চোখে কোমল হৃদয়ের একটি কল্যাণপূর্ণ বাণীর মতো বোধ হইল। দীপালোকিত শান্ত সন্ধ্যায় সুচরিতাকে বেষ্টন করিয়া সমস্ত ঘরটি তাহার আলো, তাহার দেওয়ালের ছবি, তাহার গৃহসজ্জা, তাহার পারিপাট্য লইয়া একটি যেন বিশেষ অখণ্ড রূপ ধারণ করিয়া দেখা দিল।
তাহা যে গৃহ, তাহা যে সেবাকুশলা নারীর যত্নে স্নেহে সৌন্দর্যে মণ্ডিত, তাহা যে দেওয়াল ও কড়িবর্গা ছাদের চেয়ে অনেক বেশি, ইহা আজ গোরার কাছে মুহূর্তের মধ্যে প্রত্যক্ষ হইয়া উঠিল। গোরা আপনার চতুর্দিকের আকাশের মধ্যে একটি সজীব সত্তা অনুভব করিল। তাহার হৃদয়কে চারিদিক হইতেই একটা হৃদয়ের হিল্লোল দিয়া আঘাত করিতে লাগিল। একটা কিসের নিবিড়তা তাহাকে যেন বেষ্টন করিয়া ধরিল। এরূপ অপূর্ব উপলব্ধি তাহার জীবনে কোনোদিন ঘটে নাই। দেখিতে দেখিতে ক্রমশই সুচরিতার কপালের ভ্রষ্ট কেশ হইতে তাহার পায়ের কাছে শাড়ির পারটুকু পর্যন্ত অত্যন্ত সত্য এবং অত্যন্ত বিশেষ হইয়া উঠিল। একই কালে সমগ্রভাবে সুচরিতা এবং সুচরিতার প্রত্যেক অংশ স্বতন্ত্রভাবে গোরার দৃষ্টিকে আকর্ষণ করিতে লাগিল। কিছুক্ষণ কেহ কোনো কথা কহিতে না পারিয়া সকলেই এক প্রকার কুণ্ঠিত হইয়া পড়িল। তখন বিনয় সুচরিতার দিকে চাহিয়া কহিল, সেদিন আমাদের কথা হচ্ছিল, বলিয়া একটা কথা উত্থাপন করিয়া দিল। সে কহিল, আপনাকে তো বলেইছি, আমার এমন একদিন ছিল যখন আমার মনে বিশ্বাস ছিল আমাদের দেশের জন্য, সমাজের জন্য আমাদের কিছুই আশা করবার নেই। চিরদিনই আমরা নাবালকের মতো কাটাবো এবং ইংরেজ আমাদের অছি নিযুক্ত হয়ে থাকবে। যেখানে যেখানে যা আছে, যেমন আছে সেরকমই থেকে যাবে। ইংরেজের প্রবল শক্তি এবং সমাজের প্রবল জড়তার বিরুদ্ধে আমাদের কোথাও কোনো উপায় মাত্র নেই। আমাদের দেশের অধিকাংশ লোকেরই এইরকম মনের ভাব। এমন অবস্থায় মানুষ হয় নিজের স্বার্থ নিয়েই থাকে, নয় উদাসীনভাবে কাটায়। আমাদের দেশের মধ্যবিত্ত লোকেরা এই কারণেই চাকরির উন্নতি ছাড়া অন্য কোনো কথা ভাবে না। ধনী লোকেরা গভর্নমেন্টের খেতাব পেলেই জীবন সার্থক বোধ করে। আমাদের জীবনের যাত্রাপথটা অল্প একটু দূরে গিয়েই ব্যাস ঠেকে যায়। সুতরাং সুদূর উদ্দেশ্যের কল্পনাও আমাদের মাথায় আসে না, আর তার পাথেয় সংগ্রহও অনাবশ্যক বলে মনে করি। আমিও এক সময় ঠিক করেছিলুম গোরার বাবাকে মুরব্বি ধরে একটা চাকরির জোগাড় করে নেব। এমন সময় গোরা আমাকে বললে, না, গভর্নমেন্টের চাকরি তুমি কোনো মতেই করতে পারবে না। গোরা এই কথায় সুচরিতার মুখে একটুখানি বিস্ময়ের আভাস দেখিয়া কহিল, আপনি মনে করবেন না গভর্নমেন্টের উপর রাগ করে আমি এমন কথা বলছি। গভর্নমেন্টের কাজ যারা করে তারা গভর্নমেন্টের শক্তিকে নিজের শক্তি বলে একটা গর্ববোধ করে এবং দেশের লোকের থেকে একটা ভিন্ন শ্রেণীর হয়ে ওঠে। যতদিন যাচ্ছে আমাদের এই ভাবটা ততই বেড়ে উঠছে। আমি জানি আমার একটি আত্মীয় সাবেককালের ডেপুটি ছিলেন, এখন তিনি কাজ ছেড়ে দিয়ে বসে আছেন। তাকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করেছিলেন, বাবু, তোমার বিচারে এত বেশি লোক খালাস পায় কেন? তিনি জবাব দিয়েছিলেন, সাহেব, তার একটি কারণ আছে। তুমি যাদের জেলে দাও তারা তোমার পক্ষে কুকুর বিড়াল মাত্র, আর আমি যাদের জেলে দিই তারা যে আমার ভাই হয়। এত বড় কথা বলতে পারে এমন ডেপুটি তখনও ছিল, এবং শুনতে পারে এমন ইংরেজ ম্যাজিস্ট্রেটেরও অভাব ছিল না। কিন্তু যতই দিন যাচ্ছে চাকরির দরাদরি অঙ্গের ভূষণ হয়ে উঠছে, এবং এখনকার ডেপুটির কাছে তার দেশের লোক ক্রমেই কুকুর বিড়াল হয়ে দাঁড়াচ্ছে, এবং এমনি করে পদের উন্নতি হতে হতে তাদের যে কেবলই অবনতি হচ্ছে এ কথার অনুভূতি পর্যন্ত তাদের চলে যাচ্ছে। পরের কাঁধে ভর দিয়ে নিজেদের লোকেদের নিচু করে দেখব এবং নিচু করে দেখবা মাত্রই তাদের প্রতি অবিচার করতে বাধ্য হব, এতে কোনো মঙ্গল হতে পারে না। বলিয়া গোরার টেবিলে একটা মুষ্টি আঘাত করিল। তেলের শেষটা কাঁপিয়া উঠিল। বিনয় কহিল, গোরা, এই টেবিলটা গভর্নমেন্টের নয়, আর এই শেষটা পরেশবাবুদের। শুনিয়া গোরা উচ্চৈস্বরে হাসিয়া উঠিল। তাহার হাস্যের প্রবল ধ্বনিতে সমস্ত বাড়িটা পরিপূর্ণ হইয়া গেল। ঠাট্টা শুনিয়া গোরা যে ছেলে মানুষের মতন এমন প্রচুরভাবে হাসিয়া উঠিতে পারে, ইহাতে সুচরিতা আশ্চর্য বোধ করিল এবং তাহার মনের মধ্যে ভারী একটা আনন্দ হইল। যাহারা বড় কথার চিন্তা করে তাহারা যে প্রাণ খুলিয়া হাসিতে পারে এ কথা তাহার জানা ছিল না। গোরা সেদিন অনেক কথাই বলিল। সুচরিতা যদিও চুপ করিয়াছিল, কিন্তু তাহার মুখের ভাবে গোরা এমন একটা সায় পাইল যে উৎসাহে তাহার হৃদয় ভরিয়া উঠিল। শেষকালে সুচরিতাকেই যেন বিশেষভাবে সম্বোধন করিয়া কহিল, দেখুন, একটি কথা মনে রাখবেন, যদি এমন ভুল সংস্কার আমাদের হয় যে ইংরেজরা যখন প্রবল হয়ে উঠেছে তখন আমরাও ঠিক ইংরেজটি না হলে কোনো মতে প্রবল হতে পারবো না, তাহলে
সে অসম্ভব কোনো দিন সম্ভব হবে না, এবং কেবলই নকল করতে করতে আমরা দুয়ের বার হয়ে যাব। এ কথা নিশ্চয়ই জানবেন, ভারতের একটা বিশেষ প্রকৃতি, বিশেষ শক্তি, বিশেষ সত্য আছে। সেইটের পরিপূর্ণ বিকাশের দ্বারাই ভারত সার্থক হবে, ভারত রক্ষা পাবে। ইংরেজের ইতিহাস পড়ে এইটে যদি আমরা না শিখে থাকি, তবে সমস্তই ভুল শিখেছি। আপনার প্রতি আমার এই অনুরোধ, আপনি ভারতবর্ষের ভিতরে আসুন, এর সমস্ত ভালো মন্দের মাঝখানেই নেবে দাঁড়ান। যদি বিকৃতি থাকে তবে ভিতর থেকে সংশোধন করে তুলুন, কিন্তু একে দেখুন, বুঝুন, ভাবুন, এর দিকে মুখ ফেরান, এর সঙ্গে এক হন। এর বিরুদ্ধে দাঁড়িয়ে বাইরে থেকে খ্রিস্টানি সংস্কারে বাল্যকাল হতে অস্থিমজ্জায় দীক্ষিত হয়ে একে আপনি বুঝতেই পারবেন না। একে কেবলই আঘাত করতেই থাকবেন, এর কোনো কাজেই লাগবেন না। গোরা বলিল বটে আমার অনুরোধ, কিন্তু এ তো অনুরোধ নয়, এ যেন আদেশ। কথার মধ্যে এমন একটা জোর যে তাহা অন্যের সম্মতির অপেক্ষাই করে না। সুচরিতা মুখ নত করিয়াই সমস্ত শুনিল। এমন একটা প্রবল আগ্রহের সঙ্গে গোরা যে তাহাকেই বিশেষভাবে সম্বোধন করিয়া এই কথা কয়টি কহিল, তাহাতে সুচরিতার মনের মধ্যে একটা আন্দোলন উপস্থিত করিয়া দিল। সে আন্দোলন যে কিসের, তখন তাহা ভাবিবার সময় ছিল না। ভারতবর্ষ বলিয়া যে একটা বৃহৎ প্রাচীন সত্তা আছে, সুচরিতা সে কথা কোনোদিন এক মুহূর্তের জন্য ভাবে নাই। এই সত্তা যে দূর অতীত ও সুদূর ভবিষ্যৎকে অধিকারপূর্বক নিভৃতে থাকিয়া মানবের বিরাট ভাগ্যজালে একটা বিশেষ রঙের সুতা একটা বিশেষভাবে বুনিয়া চলিয়াছে, সেই সুতা যে কত সূক্ষ্ম, কত বিচিত্র এবং কত দূর সার্থকতার সহিত তাহার কত নিগূঢ় সম্বন্ধ, সুচরিতা আজ তাহা গোরার প্রবল কণ্ঠের কথা শুনিয়া যেন হঠাৎ একরকম করিয়া উপলব্ধি করিল। প্রত্যেক ভারতবাসীর জীবন যে এত বড় একটা সত্তার দ্বারা বেষ্টিত, অধিকৃত, তাহা সচেতনভাবে অনুভব না করিলে আমরা যে কতই ছোট হইয়া এবং চারিদিক সম্বন্ধে কতই অন্ধ হইয়া কাজ করিয়া যাই, নিমেষের মধ্যেই তাহা যেন সুচরিতার কাছে প্রকাশ পাইল। সেই আকস্মাৎ চিত্তস্ফূর্তির আবেগে সুচরিতা তাহার সমস্ত সংকোচ দূর করিয়া দিয়া অত্যন্ত সহজ বিনয়ের সহিত কহিল, আমি দেশের কথা কখনো এমন করে বড় করে সত্য করে ভাবিনি, কিন্তু একটা কথা আমি জিজ্ঞাসা করি, ধর্মের সঙ্গে দেশের যোগ কি? ধর্ম কি দেশের অতীত নয়? গোরার কানে সুচরিতার মৃদু কণ্ঠের এই প্রশ্ন বড় মধুর লাগিল। সুচরিতার বড় বড় দুইটি চোখের মধ্যে এই প্রশ্নটি আরো মধুর করিয়া দেখা দিল। গোরা কহিল, দেশের অতীত যা, দেশের চেয়ে যা অনেক বড়, তাই দেশের ভিতর দিয়ে প্রকাশ পায়। ঈশ্বর এমনি করে বিচিত্রভাবে আপনার অনন্ত স্বরূপকেই ব্যক্ত করছেন। যাঁরা বলেন সত্য এক, অতএব কেবলই একটি ধর্মই সত্য, ধর্মের একটি মাত্র রূপই সত্য, তাঁরা সত্য যে এক কেবল এই সত্যটি মানেন, আর সত্য যে অন্তহীন সে সত্যটা মানতে চান না। অন্তহীন, এক অন্তহীন অনেকে আপনাকে প্রকাশ করেন। জগতে সেই লীলাই তো দেখছি। সেই জন্যই ধর্মমত বিচিত্র হয়ে সেই ধর্মরাজকে নানা দিক দিয়ে উপলব্ধি করাচ্ছে। আমি আপনাকে নিশ্চয়ই বলছি, ভারতবর্ষের খোলা জানলা দিয়ে আপনি সূর্যকে দেখতে পাবেন, সেজন্য সমুদ্র পাড়ে গিয়ে খ্রিস্টান গির্জার জানলায় বসবার কোনো দরকার হবে না। সুচরিতা কহিল, আপনি বলতে চান ভারতবর্ষের ধর্মতন্ত্র একটি বিশেষ পথ দিয়ে ঈশ্বরের দিকে নিয়ে যায়, সেই বিশেষত্বটি কি? গোরা কহিল, সেটা হচ্ছে এই যে ব্রহ্ম যিনি নির্বিশেষ, তিনি বিশেষের মধ্যেই ব্যক্ত, কিন্তু তাঁর বিশেষের শেষ নেই। জল তাঁর বিশেষ, স্থল তাঁর বিশেষ, বায়ু তাঁর বিশেষ, অগ্নি তাঁর বিশেষ, প্রাণ তাঁর বিশেষ, বুদ্ধি প্রেম সমস্তই তাঁর বিশেষ। গণনা করে কোথাও তার অন্ত পাওয়া যায় না। বিজ্ঞান তাই নিয়ে মাথা ঘুরিয়ে মরছে। যিনি নিরাকার, তাঁর আকারের অন্ত নেই। হ্রস্ব দীর্ঘ স্থূল সূক্ষ্মের অনন্ত প্রবাহই তাঁর। যিনি অনন্ত বিশেষ, তিনি নির্বিশেষ। যিনি অনন্ত রূপ, তিনি অরূপ। অন্যান্য দেশে ঈশ্বরকে ন্যূনাধিক পরিমাণে কোনো একটি বিশেষের মধ্যে বাঁধতে চেষ্টা করেছে। ভারতবর্ষেও ঈশ্বরকে বিশেষের মধ্যে দেখবার চেষ্টা আছে বটে, কিন্তু সেই বিশেষকেই ভারতবর্ষ একমাত্র ও চূড়ান্ত বলে গণ্য করে না। ঈশ্বর যে সেই বিশেষকেও অনন্ত গুণে অতিক্রম করে আছেন, এ কথা ভারতবর্ষের কোনো ভক্ত
কোনোদিন অস্বীকার করেন না। সুচরিতা কহিল, জ্ঞানী করেন না, কিন্তু অজ্ঞানী? গোরা কহিল, আমি তো পূর্বেই বলেছি, অজ্ঞানী সকল দেশেই সকল সত্যকেই বিকৃত করবে। সুচরিতা কহিল, কিন্তু আমাদের দেশে সেই বিকার কি বেশি দূর পর্যন্ত পৌঁছায়নি? গোরা কহিল, তা হতে পারে, কিন্তু তার কারণ ধর্মের স্থূল ও সূক্ষ্ম, অন্তর ও বাহির, শরীর ও আত্মা, এই দুটো অঙ্গকেই ভারতবর্ষ পূর্ণভাবে স্বীকার করতে চায় বলেই যারা সূক্ষ্মকে গ্রহণ করতে পারে না তারা স্থূলটাকেই বেছে নেয় এবং অজ্ঞানের দ্বারা সেই স্থূলের মধ্যে নানা অদ্ভুত বিকার ঘটাতে থাকে। কিন্তু যিনি রূপেও সত্য, অরূপেও সত্য, স্থূলেও সত্য, সূক্ষ্মেও সত্য, ধ্যানেও সত্য, প্রত্যক্ষেও সত্য, তাকে ভারতবর্ষ সর্বতোভাবে দেহে মনে কর্মে উপলব্ধি করবার যে আশ্চর্য বিচিত্র ও প্রকাণ্ড চেষ্টা করেছে, তাকে আমরা মূঢ়ের মতো অশ্রদ্ধা করে ইউরোপের অষ্টাদশ শতাব্দীর নাস্তিকতায় আস্তিকতায় মিশ্রিত একটা সংকীর্ণ নীরস অঙ্গহীন ধর্মকেই একমাত্র ধর্ম বলে গ্রহণ করব, এ হতেই পারে না। আমি যা বলছি তা আপনাদের আশৈশবের সংস্কার বশত ভালো করে বুঝতেই পারবেন না। মনে করবেন এ লোকটার ইংরেজি শিখেও শিক্ষার কোনো ফল হয়নি। কিন্তু ভারতবর্ষের সত্য প্রকৃতি ও সত্য সাধনার প্রতি যদি আপনার কোনো দিন শ্রদ্ধা জন্মে, ভারতবর্ষ নিজেকে সহস্র বাধা ও বিকৃতির ভিতর দিয়েও যে রকম করে প্রকাশ করছে, সেই প্রকাশের গভীর অন্তরে যদি আপনি প্রবেশ করতে পারেন, তাহলে তাহলে কি আর বলবো, আপনার ভারতবর্ষীয় স্বভাবকে, শক্তিকে ফিরে পেয়ে আপনি মুক্তি লাভ করবেন। সুচরিতা অনেকক্ষণ চুপ করিয়া বসিয়া রহিল দেখিয়া গোরা কহিল, আমাকে আপনি একটা গোঁড়া ব্যক্তি বলে মনে করবেন না। হিন্দু ধর্ম সম্বন্ধে গোঁড়া লোকেরা, বিশেষত যারা হঠাৎ নতুন করে গোঁড়া হয়ে উঠেছে, তারা যেভাবে কথা কয় আমার কথা সেভাবে গ্রহণ করবেন না। ভারতবর্ষের নানা প্রকার প্রকাশে এবং বিচিত্র চেষ্টার মধ্যে আমি এক গভীর ও বৃহৎ ঐক্য দেখতে পেয়েছি। সেই ঐক্যের আনন্দে আমি পাগল। সেই ঐক্যের আনন্দই ভারতবর্ষের মধ্যে যারা মূঢ়তম তাদের সঙ্গে এক দলে মিশে ধুলোয় গিয়ে বসতে আমার মনে কিছুমাত্র সংকোচ বোধ হয় না। ভারতবর্ষের এই বাণী কেউ বা বোঝে, কেউ বোঝে না, তা নাই হলো। আমি আমার ভারতবর্ষের সকলের সঙ্গে এক, তারা আমার সকলেই আপন। তাদের সকলের মধ্যেই চিরন্তন ভারতবর্ষের নিগূঢ় আবির্ভাব নিয়ত কাজ করছে, সে সম্বন্ধে আমার মনে কোনো সন্দেহ মাত্র নেই। গোরার প্রবল কণ্ঠের এই কথাগুলি ঘরের দেয়ালে, টেবিলে, সমস্ত আসবাবপত্রেও যেন কাঁপিতে লাগিল। এ সমস্ত কথা সুচরিতার পক্ষে খুব স্পষ্ট বুঝিবার কথা নহে, কিন্তু অনুভূতির প্রথম অস্পষ্ট সঞ্চারেরও বেগ অত্যন্ত প্রবল। জীবনটা যে নিতান্তই চারটে দেওয়ালের মধ্যে বা একটা দলের মধ্যে বদ্ধ নহে, এই উপলব্ধিটা সুচরিতাকে যেন পীড়া দিতে লাগিল। এমন সময় সিঁড়ির কাছ হইতে মেয়েদের উচ্চহাস্য মিশ্রিত দ্রুত পদশব্দ শোনা গেল। বরদা সুন্দরী ও মেয়েদের লইয়া পরেশবাবু ফিরিয়াছেন। সুধীর সিঁড়ি দিয়া উঠিবার সময় মেয়েদের উপর কি একটা উৎপাত করিতেছে, তাহা লইয়াই এই হাস্যধ্বনির সৃষ্টি। লাবণ্য, ললিতা ও সতীশ ঘরের মধ্যে ঢুকিয়াই গোরাকে দেখিয়া সংযত হইয়া দাঁড়াইল। লাবণ্য ঘর হইতে বাহির হইয়া গেল। সতীশ বিনয়ের চৌকির পাশে দাঁড়াইয়া কানে কানে তাহার সহিত বিশ্রামালাপ শুরু করিয়া দিল। ললিতা সুচরিতার পশ্চাতে চৌকি টানিয়া তাহার আড়ালে অদৃশ্য প্রায় হইয়া বসিয়া রহিল। পরেশ আসিয়া কহিলেন, আমার ফিরতে বড় দেরি হয়ে গেল, পানুবাবু বুঝি চলে গেছেন? সুচরিতা তাহার কোনো উত্তর দিল না। বিনয় কহিল, হ্যাঁ, তিনি আর থাকতে পারলেন না। গোরা উঠিয়া কহিল, আজ আমরাও আসি বলিয়া পরেশবাবুকে নত হইয়া নমস্কার করিল। পরেশবাবু কহিলেন, আজ আর তোমাদের সঙ্গে আলাপ করবার সময় পেলুম না। বাবা, যখন তোমার অবকাশ হবে মাঝে মাঝে এসো। গোরা ও বিনয় ঘর হইতে বাহির হইবার উপক্রম করিতেছে, এমন সময় বরদা সুন্দরী আসিয়া পড়িলেন। উভয় তাহাকে নমস্কার করিল। তিনি কহিলেন, আপনারা এখনই যাচ্ছেন নাকি? গোরা কহিল, হ্যাঁ। বরদা সুন্দরী বিনয়কে কহিলেন, কিন্তু বিনয়বাবু, আপনি যেতে পারছেন না, আপনাকে আজ খেয়ে যেতে হবে, আপনার সঙ্গে একটা কাজের কথা আছে। সতীশ লাফাইয়া উঠিয়া বিনয়ের হাত ধরিল এবং কহিল, হ্যাঁ মা, বিনয়বাবুকে যেতে দিও না,
উনি আজ রাত্রে আমাদের সঙ্গে থাকবেন। বিনয় কিছু কুণ্ঠিত হইয়া উত্তর দিতে পারিতেছিল না দেখিয়া বরদা সুন্দরী গোরাকে কহিলেন, বিনয়বাবুকে কি আপনি নিয়ে যেতে চান? ওকে আপনার দরকার আছে? গোরা কহিল, কিচ্ছু না, বিনয় তুমি থাকো না, আমি আসছি। বলিয়া গোরা দ্রুত পদে চলিয়া গেল। বিনয়ের থাকা সম্বন্ধে বরদা সুন্দরী যখনই গোরার সম্মতি লইলেন, সেই মুহূর্তেই বিনয় ললিতার মুখের দিকে না চাহিয়া থাকিতে পারিল না। ললিতা মুখ টিপিয়া হাসিয়া মুখ ফিরাইল। ললিতার এই ছোটখাটো হাসি বিদ্রুপের সঙ্গে বিনয় ঝগড়া করিতেও পারে না, অথচ ইহা তাহাকে কাঁটার মতো বেঁধে। বিনয় ঘরে আসিয়া বসিতেই ললিতা কহিল, বিনয়বাবু, আজ আপনি পালালেই ভালো করতেন। বিনয় কহিল, কেন? ললিতা, মা আপনাকে বিপদে ফেলবার মতলব করেছেন। ম্যাজিস্ট্রেটের বেলায় যে অভিনয় হবে তাতে একজন লোক কম পড়েছে, মা আপনাকেই ঠিক করেছেন। বিনয় ব্যস্ত হইয়া কহিল, কি সর্বনাশ, এ কাজ আমার দ্বারা হবে না। ললিতা হাসিয়া কহিল, সে আমি মাকে আগেই বলেছি, এ অভিনয় আপনার বন্ধু কখনোই আপনাকে যোগ দিতে দেবেন না। বিনয় খোঁচা খাইয়া বলিল, বন্ধুর কথা রেখে দিন, আমি 7 জন্মে কখনো অভিনয় করিনি, আমাকে কেন? ললিতা কহিল, ও আমরাই বুঝি জন্ম জন্মান্তর অভিনয় করে আসছি। এই সময় বরদা সুন্দরী ঘরের মধ্যে আসিয়া বসিলেন। ললিতা কহিল, মা, তুমি অভিনয়ে বিনয়বাবুকে মিথ্যা ডাকছ, আগে ওর বন্ধুকে যদি রাজি করাতে পারো তাহলে। বিনয় কাতর হইয়া কহিল, বন্ধুর রাজি হওয়া নিয়ে কথাই হচ্ছে না, অভিনয় তো করলেই হয় না, আমার যে ক্ষমতাই নেই। বরদা সুন্দরী বললেন, সেজন্য ভাববেন না, আমরা আপনাকে শিখিয়ে ঠিক করে নিতে পারবো। ছোট ছোট মেয়েরা পারবে, আর আপনি পারবেন না? বিনয়ের উদ্ধারের আর কোনো উপায় রহিল না।